ক্লাস 11-এর অ্যাকাউন্টেন্সির পার্ট এ থেকে আমরা বেশ কয়েকটা চ্যাপ্টার দেখে নিয়েছি। আজকে আমরা পার্ট বি থেকে একটা চ্যাপ্টার স্টার্ট করব। পার্ট বির যে চ্যাপ্টারটা আজকে আমরা করব সেটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টস অফ নট ফর প্রফিট অর্গানাইজেশন, অলাভজনক প্রতিষ্ঠানের আর্থিক বিবরণী। আমরা জানি যে মোস্ট অফ দ্য বিজনেস তাদের মেন অবজেক্টিভস হচ্ছে প্রফিট আর্নিং। তাহলে তারা সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার মেন উদ্দেশ্যই হচ্ছে যাতে প্রোডাকশন করে বা মানুষের চাহিদা পূরণ করার পরিবর্তে নিজেদের প্রফিট আর্ন করতে পারে। কিন্তু এমন কিছু প্রতিষ্ঠান আছে যাদের মেন অবজেক্টিভস প্রফিট আর্নিং নয়। তারা সাধারণত নিঃস্বার্থভাবে সেবা প্রদান করার উদ্দেশ্যে গড়ে ওঠে। এই প্রতিষ্ঠানগুলো কোনো ব্যক্তি বা কোনো উদ্যোগের মালিকানাধীনে গড়ে ওঠে না, মানে এই সমস্ত প্রতিষ্ঠানের কোনো নির্দিষ্ট মালিক থাকে না। এগুলো স্থায়ীভাবে গড়ে ওঠে এবং এদের একটি আইনগত পৃথক সত্তাও লক্ষ্য করা যায়। তাহলে এই ধরনের যে প্রতিষ্ঠানগুলো আছে যাদের মেন অবজেক্টিভস প্রফিট আর্নিং নয়, মানুষের সেবা করা, সেই সমস্ত প্রতিষ্ঠানগুলো সম্বন্ধে আমরা এই চ্যাপ্টারে আলোচনা করব। এই চ্যাপ্টারটা বেশ বড় একটা চ্যাপ্টার এবং এই চ্যাপ্টার থেকে থিওরিটিক্যাল কোশ্চেনও বেশ অনেকগুলো পাবো আমরা। তাহলে এই চ্যাপ্টারে যে থিওরিটিক্যাল কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আজকে আমরা আগে আলোচনা করে নিই। আগে দেখে নিই কী থিওরিটিক্যাল চ্যাপ্টার আমরা কী থিওরিটিক্যাল কোয়েশ্চেন আমরা এই চ্যাপ্টার থেকে কভার করব। ফার্স্ট বলছে দেখো, ডেফিনেশন অ্যান্ড ফিচার্স অফ নট ফর প্রফিট অর্গানাইজেশন। নাম্বার 2, differences between profit seeking and non-profit seeking concern. নাম্বার 3, রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট, এটার আন্ডারে আমরা পড়ব ডেফিনেশন, ফিচার্স, অ্যাডভান্টেজেস, ডিসঅ্যাডভান্টেজেস। নাম্বার 4, ইজ দ্য প্রিপারেশন অফ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট ইন্ডিসপেন্সেবল? নাম্বার 5, ডিফারেন্সেস বিটুইন ক্যাশ বুক অ্যান্ড রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট। নাম্বার 6, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, তার আন্ডারে আমরা পড়ব ডেফিনেশন, ফিচার্স আর অ্যাডভান্টেজেস। নাম্বার 7-এ দেখো আমরা 4টে ডিফারেন্স এখানে এই চ্যাপ্টারে পাবো। ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট অ্যান্ড ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, রিসিপ্টস অ্যান্ড ইনকাম আর পেমেন্টস অ্যান্ড এক্সপেন্ডিচার। তাহলে এই চ্যাপ্টার থেকে আমরা টোটাল এই থিওরিটিক্যাল কোশ্চেনগুলো কভার করব। আজকে আমরা এই চ্যাপ্টারের প্রথম কয়েকটা থিওরি পোর্শন দেখে নেব। ফার্স্ট কোশ্চেন আমরা দেখব ডেফিনেশন অফ নট ফর প্রফিট অর্গানাইজেশন, অর্থাৎ অলাভজনক প্রতিষ্ঠান বলতে কি বোঝো? দ্য অর্গানাইজেশন দ্যাট ডু নট অপারেট ফর প্রফিটস অর গেইনস অফ দেয়ার ইন্ডিভিজুয়াল মেম্বার আর নোন অ্যাজ নট ফর প্রফিট অর্গানাইজেশন। যে সমস্ত প্রতিষ্ঠানগুলো সাধারণত প্রফিট বা গেইন করার জন্য গড়ে ওঠে না, কাদের? অফ দেয়ার ইন্ডিভিজুয়াল মেম্বার, তাদের ইন্ডিভিজুয়াল মেম্বারদের প্রফিট বা গেইনের জন্য যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে না সেগুলোকে নট ফর প্রফিট অর্গানাইজেশন বলে। দ্য মেন অবজেক্টিভ অফ দিজ অর্গানাইজেশনস মে বি সোশ্যাল, এডুকেশনাল, রিলিজিয়াস অর চ্যারিটেবল। সেগুলো কোন কোন অবজেক্টিভ নিয়ে গড়ে ওঠে এই ধরনের প্রতিষ্ঠানগুলো? সোশ্যাল, এডুকেশনাল, রিলিজিয়াস অর চ্যারিটেবল। এই নট ফর প্রফিট অর্গানাইজেশনকে আরও দুটো নামে ডাকা হয়, অর্থাৎ আরও একে দুটো নামে পরিচিত। নন প্রফিট সিকিং কনসার্ন আর নন ট্রেডিং কনসার্ন। দে আর অলসো কল্ড নন প্রফিট সিকিং কনসার্ন অর নন ট্রেডিং কনসার্নস। এক্সাম্পল বলতে আমরা কী কী দেখব? ক্লাব, সোসাইটিজ, হসপিটালস, টেম্পল,
চার্চ, স্কুল, এনজিও, ওল্ড এজ হোম, এইগুলো হচ্ছে নট ফর প্রফিট অর্গানাইজেশনের এক্সাম্পল। বাংলা ডেফিনিশনটা কি বলছে? যে সকল অব্যবসায়ী স্থায়ী প্রতিষ্ঠান নিঃস্বার্থভাবে জনগণের সেবা করার উদ্দেশ্যে গড়ে ওঠে, যে সকল প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে গড়ে ওঠে না, তাদের অলাভজনক প্রতিষ্ঠান বলে। অর্থাৎ যে সমস্ত প্রতিষ্ঠান মুনাফা অর্জনের উদ্দেশ্যে নয়, স্থায়ী প্রতিষ্ঠান এবং নিঃস্বার্থভাবে জনগণের সেবা করার উদ্দেশ্যে গড়ে ওঠে, তাকে অলাভজনক প্রতিষ্ঠান বলে। একে আরও দুটো নামে অভিহিত করা হয়ে থাকে। কি কি? ফার্স্ট বলছে যে নন প্রফিট সিকিং কনসার্ন মানে অমুনাফা সন্ধানী প্রতিষ্ঠান, অমুনাফা সন্ধানী প্রতিষ্ঠান। আর নন ট্রেডিং কনসার্ন বা অব্যবসায়ী প্রতিষ্ঠান। এই ডেফিনেশনটা বলার পর অবশ্যই আমরা উদাহরণগুলো লিখে দেব, অর্থাৎ আগে যে উদাহরণগুলো আমি ইংলিশ ডেফিনেশনে লিখেছি সেগুলোই এখানেই হবে। যেমন ক্লাব, সোসাইটি, হসপিটাল, টেম্পল, চার্চ, স্কুল, এনজিও, ওল্ড এজ হোম, এই ডেফিনেশনগুলোই আমরা কিন্তু বাংলা ডেফিনেশনের সাথেও লিখব। তাহলে নট ফর প্রফিট অর্গানাইজেশন কাকে বলে আমরা দেখে নিলাম। এরপর আমরা দেখব ফিচার্স অফ নট ফর প্রফিট অর্গানাইজেশন। ফিচার্সগুলো আমরা দেখে নিই। প্রথম ফিচার স্টেবিলিটি বা স্থায়িত্ব। নিঃস্বার্থভাবে জনগণের ধারাবাহিক সেবা প্রদানের উদ্দেশ্যে এই সকল প্রতিষ্ঠান স্থায়ীভাবে গড়ে ওঠে। অর্থাৎ এই সমস্ত প্রতিষ্ঠান কিন্তু স্টেবিলিটি নিয়েই গড়ে ওঠে। নেক্সট হচ্ছে এন্টিটি বা সত্তা। এই ধরনের প্রতিষ্ঠানগুলোর সেপারেট লিগাল এন্টিটিস আছে, যদিও সে সকল ব্যক্তি অথবা উদ্যোক্তা প্রতিষ্ঠানের মালিক হিসেবে বিবেচিত হন না। অর্থাৎ কিছু ব্যক্তি বা উদ্যোক্তার উদ্যোগেই এই সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে, কিন্তু তারা সেই প্রতিষ্ঠানের মালিক নন। যেমন ক্লাবের তো অনেক মেম্বার থাকে, কিন্তু কেউ কি ক্লাবের মালিক নয়। তাহলে এই মেম্বারদের নিয়ে কতজন ব্যক্তির উদ্দেশ্য নিয়ে এটা গড়ে উঠেছে, ক্লাবটা গড়ে উঠেছে, কিন্তু কোনো ব্যক্তি কিন্তু ওই প্রতিষ্ঠানের মালিক নন। কিন্তু তা সত্ত্বেও এই ধরনের প্রতিষ্ঠানগুলোর একটা সেপারেট লিগাল এন্টিটিস থাকে। নেক্সট বলছে ফর্ম বা গঠন। সমাজ সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত এবং ধর্ম সংক্রান্ত সেবা প্রদানের উদ্দেশ্য নিয়েই দাতব্য প্রতিষ্ঠান, অছি পরিষদ অথবা ক্লাবের আকারে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে ওঠে। তাহলে দে টেক ফর্ম অফ ক্লাবস, সোসাইটিজ অর চ্যারিটেবল বডিজ। এরা এই ধরনের ফর্ম নিয়ে গড়ে ওঠে, ক্লাব, সোসাইটিজ অর চ্যারিটেবল বডিজ। নেক্সট পয়েন্ট মোটিভ বা উদ্দেশ্য, যেটা আমরা এতক্ষণ বললাম। These organizations do not operate with the objective of earning a profit. The main objective may be social, educational, religious or charitable. Number 5, মালিকানা বা ওনারশিপ, যেটাও আমি বললাম। হ্যাভ নো ওনার অ্যাজ সাচ, এই ধরনের প্রতিষ্ঠান মালিকবিহীন। সমাজের কিছু মানুষ সেবামূলক উদ্দেশ্যে এই ধরনের প্রতিষ্ঠান গড়ে তোলে। নেক্সট হচ্ছে ফান্ড, অর্থাৎ এই ধরনের প্রতিষ্ঠানগুলোর যেহেতু মালিক নেই, তাহলে ফান্ড, মেন যে ফান্ডটা সেটা কিভাবে হয়? এই ধরনের প্রতিষ্ঠানের ফান্ড ডিপেন্ডস অন ডোনেশন গিভেন বাই মেম্বার্স অর আউটসাইডার্স। প্রতিষ্ঠানে যে মেম্বাররা থাকে বা জনগণ, তাদের কাছ থেকে সাবস্ক্রিপশন বা ডোনেশনের মাধ্যমে এই সকল প্রতিষ্ঠানের তহবিল বা ফান্ড সৃষ্টি হয়। এছাড়াও সরকারি ও বেসরকারি সংস্থা থেকে সংগৃহীত ফান্ডের সাহায্য এদের মূলধন তহবিল সৃষ্টি হয়ে থাকে। আর এদের যে ফান্ডগুলো হয় সেগুলো কিন্তু একটা জেনারেল ফান্ড ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্নতা অনুসারে তহবিলও বিভিন্ন প্রকারের হয়ে থাকে। যেমন বিশেষ স্পেশাল ফান্ড থাকে কিছু, যেমন প্রাইজ ফান্ড, স্পোর্টস ফান্ড, স্টুডেন্টস এড ফান্ড, সরস্বতী পূজা ফান্ড প্রভৃতি দেখা যায়।
বিশেষ তহবিলগুলো যে উদ্দেশ্যে সৃষ্টি হয় সেই উদ্দেশ্যেই ব্যবহার করা হয়, অর্থাৎ যে উদ্দেশ্য নিয়ে ফান্ড গঠিত হয়েছে সেই পারপাজের জন্যই কিন্তু সেই ফান্ডের টাকা ইউজ করা হয়। কিন্তু সেই ফান্ডটা কোথা থেকে আসে না, সেই ফান্ডটা কিন্তু একমাত্র আসে ডোনেশন অর সাবস্ক্রিপশন গিভেন বাই মেম্বার্স অর আউটসাইডার্স। আউটসাইডার্স মিন্স জনগণ। এছাড়াও কিন্তু যেটা বললাম যে অনেক সময় গভর্নমেন্ট থেকে বা বেসরকারি প্রতিষ্ঠান থেকেও অনেক রকম সাহায্য পেয়ে থাকে। নেক্সট নাম্বার 7-এ বলছে অ্যাকাউন্টস। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট। এই প্রতিষ্ঠানগুলো সাধারণত 3 রকমের হিসাব রাখে, 3 রকমের অ্যাকাউন্ট এরা তৈরি করে। কি কি? রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট, প্রাপ্তি প্রদান হিসাব, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আয় ব্যয় হিসাব, আর ব্যালেন্স শিট। এরা এই 3 ধরনের অ্যাকাউন্ট তৈরি করে থাকে। রিসিপ্ট অ্যান্ড পেমেন্ট অ্যাকাউন্ট, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট, আর ব্যালেন্স শিট। আমরা এই 3 ধরনের অঙ্কই কিন্তু এই চ্যাপ্টারে করব, অর্থাৎ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট দেখব, ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট কীভাবে তৈরি করতে হয় দেখব, এবং ফাইনালি ব্যালেন্স শিট করাও শিখব। আর লাস্ট পয়েন্ট বলছে সারপ্লাস অ্যান্ড ডেফিসিট, উদ্বৃত্ত ও ঘাটতি। যে সমস্ত প্রতিষ্ঠানগুলোর অবজেক্টিভ প্রফিট সিকিং, তারা বলতে পারে যে তাদের যদি ইনকামটা এক্সপেন্ডিচারের থেকে বেশি হয়, অর্থাৎ যা খরচ হয়েছে তার থেকে ইনকাম বেশি হয়েছে, তো সেক্ষেত্রে যে এক্সট্রাটা সেটাকে তারা বলে প্রফিট হয়েছে। বা যদি অপোজিটটা হয়, অর্থাৎ ইনকামের থেকে এক্সপেন্ডিচারটা বেশি হয়ে যায়, তাহলে সেটাকে বলে লস হয়েছে। কিন্তু এই ধরনের প্রতিষ্ঠানগুলোর তো প্রফিট আর্নিং অবজেক্টিভ নয়, তাই এরা প্রফিট বা লস দেখাতে পারে না। তাই এদের যখন ইনকাম গ্রেটার দ্যান এক্সপেন্ডিচার হয়, মানে ইনকামটা বেশি আর এক্সপেন্ডিচারটা কম এরকম হয়, তখন সেটাকে তারা বলে সারপ্লাস। তারা প্রফিট বলতে পারে না, প্রফিট বলে না, তারা এটাকে বলে সারপ্লাস। আর যদি অপোজিটটা হয়, অর্থাৎ এক্সপেন্ডিচারটা বেশি হয় ইনকামের থেকে, সেক্ষেত্রে তারা এটাকে বলে ডেফিসিট। তাহলে এই দুটো ভালো করে মনে রাখবে, এই দুটো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। তাহলে সারপ্লাস বা ডেফিসিট। তাহলে এই ফিচার্সগুলো আমরা নট ফর প্রফিট অর্গানাইজেশন থেকে দেখে নিলাম। নেক্সট কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছে ডিফারেন্সেস বিটুইন প্রফিট সিকিং অ্যান্ড নন প্রফিট সিকিং কনসার্ন, অর্থাৎ লাভজনক প্রতিষ্ঠান এবং অলাভজনক প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য, বা বলতে পারি মুনাফা সন্ধানী প্রতিষ্ঠান এবং অমুনাফা সন্ধানী প্রতিষ্ঠানের মধ্যে পার্থক্য। ফার্স্ট যে পয়েন্টটা আছে সেটা দেখো, বলছে উদ্দেশ্য, মোটিভ। আমরা জানি প্রফিট সিকিং কনসার্নের মেন মোটিভ কি? প্রফিট আর্নিং, অর্থাৎ তাদের প্রধান উদ্দেশ্যই হচ্ছে মুনাফা অর্জন। আর নন প্রফিট সিকিং কনসার্নের প্রধান উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন নয়, তাদের প্রধান উদ্দেশ্য সেবা সরবরাহ। নেক্সট পয়েন্ট বলছে ক্যাপিটাল। প্রফিট সিকিং কনসার্নের মেন ক্যাপিটাল কোথা থেকে আসে? মালিকের থেকে, অর্থাৎ মালিক বা মালিকগণের যে ইনভেস্টেড ক্যাপিটাল থাকে তার মাধ্যমে মূলধন সৃষ্টি করা হয়। আর নন প্রফিট সিকিংয়ের ক্ষেত্রে কোথা থেকে আসে? সদস্য মানে যে মেম্বার এবং পাবলিকের চাঁদা, দান এবং সরকারি অনুদানের মাধ্যমে ক্যাপিটাল ফান্ড সৃষ্টি করা হয়। ওনার মানে মালিক। প্রফিট সিকিং কনসার্নের এক ধরনের মালিক থাকে, আমরা পড়েছি, সে এক মালিকই হতে পারে, মানে সোল প্রপার্টারশিপ হতে পারে, পার্টনারশিপ হতে পারে, বা কোম্পানি ফর্মে তৈরি হতে পারে, যৌথ মূলধনী কারবার হিসেবে গড়ে উঠতে পারে, বাট তাদের একজন মালিক থাকে। কিন্তু এই নন প্রফিট সিকিংয়ের ক্ষেত্রে কিন্তু কোনো মালিক পক্ষ থাকে না, যে সদস্যদের মধ্যে নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটা ট্রাস্ট তৈরি হয় বা একটা কার্যনির্বাহী কমিটি তৈরি হয় যারা এর পরিচালনার দায়িত্বে থাকেন। কিন্তু এই নন প্রফিট সিকিং কনসার্নের কোনো মালিক থাকে না। নাম্বার 4 বলছে ক্যাশ ট্রানজাকশনস।
যাবতীয় ক্যাশ ট্রানজাকশন প্রফিট সিকিং কনসার্নে কিসের মাধ্যমে হয়? ক্যাশ বুকের মাধ্যমে। আমরা দেখেছি যে ক্যাশ বুকের মাধ্যমে প্রতিষ্ঠানের যাবতীয় ক্যাশ ট্রানজাকশনগুলো হয়ে থাকে এবং তারপর সেটা ট্রায়াল ব্যালেন্সে দেখানো হয়। আর নট প্রফিট সিকিং কনসার্নের ক্ষেত্রে এই ক্যাশ ট্রানজাকশন কোথায় থাকে? তারা কিন্তু ক্যাশ বুক তৈরি করে না, তারা প্রাপ্তি প্রদান হিসাব বা রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের মাধ্যমে ক্যাশ ট্রানজাকশনগুলো করে থাকে। তাহলে আমরা বলতে পারি যে নন প্রফিট সিকিং কনসার্নের ক্ষেত্রে কিন্তু ক্যাশ বুকের সাবস্টিটিউটই হচ্ছে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট, অর্থাৎ রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের যাবতীয় ক্যাশ ট্রানজাকশনগুলো হয়ে থাকে। নেক্সট, ফিনান্সিয়াল পজিশন। আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট হিসাবকালের শেষে প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য কি তৈরি করা হয়? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। অর্থাৎ তারা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তৈরি করে, তার মাধ্যমে প্রতিষ্ঠানের ফিনান্সিয়াল পজিশন জানতে পারে। কিন্তু এবং অবশ্যই সেটা ব্যালেন্স শিটে ট্রান্সফার করা হয়, অর্থাৎ প্রফিট হোক বা লস হোক সেটা লাস্টে ব্যালেন্স শিটে ট্রান্সফার করা হয়। কিন্তু নট ফর প্রফিট অর্গানাইজেশনের ক্ষেত্রে কি হয় না, প্রতিষ্ঠানের আর্থিক অবস্থা জানার জন্য তারা কোন অ্যাকাউন্ট করে? তারা ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করে। ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্টের মাধ্যমেই তারা কিন্তু তাদের ফিনান্সিয়াল পজিশন জানতে পারে। তাহলে এখানে আমরা বলতে পারি যে প্রফিট সিকিং কনসার্নগুলো যেখানে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করে, নন প্রফিট সিকিং কনসার্ন সেখানে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট করে। নেক্সট পয়েন্ট বলছে ফিনান্সিয়াল রেজাল্ট। প্রফিট সিকিং কনসার্নের ক্ষেত্রে হিসাবকালের আর্থিক ফলাফল নির্ধারণের জন্য ট্রেডিং অ্যাকাউন্ট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট প্রস্তুত করা হয়। কিন্তু নন প্রফিট সিকিং কনসার্নের ক্ষেত্রে ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে থাকে। নেক্সট বলছে ব্যালেন্স অফ ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস। ব্যালেন্স অফ ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস মানে প্রফিট সিকিং কনসার্নের ক্ষেত্রে যদি ক্রেডিট সাইডের যোগফল ডেবিট সাইডের যোগফলের থেকে বেশি হয়, অর্থাৎ ক্রেডিট দিক বেশি এবং ডেবিট দিক কম, তখন সেটাকে বলে লাভ, নেট প্রফিট। কিন্তু আয় ব্যয় হিসাবের ক্ষেত্রে সেটাকে কি বলে? সারপ্লাস। অর্থাৎ ক্রেডিট দিকের যোগফল যদি ডেবিট দিকের যোগফলের থেকে বেশি হয় সেটাকে বলে সারপ্লাস। আর ঠিক অপোজিট, যদি ডেবিট দিকের যোগফল ক্রেডিট দিকের যোগফলের থেকে বেশি হয়, অর্থাৎ ডেবিট দিক বেশি ক্রেডিট দিক কম, সেক্ষেত্রে প্রফিট সিকিং কনসার্নের ক্ষেত্রে বলে নেট লস, কিন্তু নন প্রফিট সিকিং কনসার্নের ক্ষেত্রে বলে নেট ডেফিসিট। নন প্রফিট সিকিং কনসার্নের ক্ষেত্রে কি বলে? সেটাকে ডেফিসিট বলে। আরও একটা এখানে ডিফারেন্স হয় যেটা আমি বলে রাখি, যে এই যে সারপ্লাস বা ডেফিসিট যাই হোক না কেন, সেটা পরবর্তীকালে ক্যাপিটাল ফান্ডে ট্রান্সফার করা হয়। যেমন নেট প্রফিট বা নেট লস যাই হোক সেটা ব্যালেন্স শিটে ট্রান্সফার করা হয়, এটা ক্যাপিটাল ফান্ডে ট্রান্সফার করা হয়। এটা কিন্তু তোমাদের 1 মার্কসের কোশ্চেনেও প্রায়ই আসে যে সারপ্লাস অর ডেফিসিট কোথায় ট্রান্সফার করা হয়। এটা কিন্তু ক্যাপিটাল ফান্ডে ট্রান্সফার করা হয়। তাহলে এই আমরা ডিফারেন্সগুলো দেখে নিলাম। এই 3টে কোশ্চেনের পর আমরা যে আমাদের প্রবলেমগুলো করতে হবে, অর্থাৎ যে অ্যাকাউন্টসগুলো এই চ্যাপ্টারে করতে হয়, সেই অ্যাকাউন্টসগুলো রিলেটেড থিওরিতে চলে যাব। মানে প্রথমে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট, তারপর ইনকাম এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট এবং লাস্টে আমরা ব্যালেন্স শিট করব। তো এখন আমরা রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের জাস্ট ডেফিনেশনটা আজকে একটু দেখে নিই। নেক্সট ডে থেকে আমরা রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট দিয়েই কিন্তু এটা শুরু করব। A receipt payments account is a summary of bank and cash transactions. All receipts are shown on the left hand side and payments are shown on the right hand side. তাহলে রিসিভ পেমেন্টস অ্যাকাউন্ট হচ্ছে সামারি অফ ব্যাঙ্ক অ্যান্ড ক্যাশ ট্রানজাকশন। যেটা প্রফিট সিকিং কনসার্ন ক্যাশ বুকে করে, সেটাই নন প্রফিট সিকিং কনসার্ন রিসিভ পেমেন্টস অ্যাকাউন্টের মাধ্যমে হিসাব রাখে।
লেফট সাইডে কি দেখানো হয়, অল রিসিপ্টগুলো দেখানো হয়, যেগুলো পাচ্ছি সেগুলো দেখানো হয়। আর পেমেন্ট সাইডে মানে রাইট হ্যান্ড সাইডে পেমেন্টসগুলো দেখানো হয়। দিস অ্যাকাউন্ট স্টার্টস উইথ দ্য ওপেনিং ক্যাশ অ্যান্ড ব্যাঙ্ক ব্যালেন্স এবং অলসো এন্ডস উইথ ক্লোজিং ব্যালেন্স। অর্থাৎ এই রিসিপ্ট পেমেন্টস অ্যাকাউন্টের একটা ওপেনিং ব্যালেন্স দিয়ে শুরু হয় অ্যাকাউন্টটা, এবং যখন ক্লোজ করা হয় তখনও কিন্তু একটা ক্লোজিং অ্যাকাউন্ট থাকে, অর্থাৎ ক্লোজিং ব্যালেন্স থাকে। তাহলে আমরা রিসিপ্ট পেমেন্টস অ্যাকাউন্টসের ডেফিনেশনটা দেখে নিলাম। নেক্সট ডে আমরা রিসিপ্ট পেমেন্টস অ্যাকাউন্টেরই ফিচার্সগুলো দেখে নিয়ে রিসিপ্ট পেমেন্টস অ্যাকাউন্টের অঙ্ক করব।